আজকের ক্লাসটি নেওয়া হয়েছে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স থেকে। ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স হলো কম খরচে ডব্লিউবিসিএস এর সেরা অনলাইন কোর্স। কারণ এখানে আমরা 1000 প্লাস ভিডিও, 300 প্লাস স্টাডি নোটস এবং 900 প্লাস মক টেস্টের মাধ্যমে ডব্লিউবিসিএস এর 100% সিলেবাস কভার করাচ্ছি। এছাড়াও এখানে যে সমস্ত কন্টেন্ট অথবা ফিচার্স দেওয়া আছে সেগুলো করলে ডব্লিউবিসিএস প্রিলিমস এবং মেনের জন্য এর বাইরে আর কিছু করার প্রয়োজন হবে না। আমরা মোট 4টি সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি। কোর্স সম্পর্কে বিশদে জানতে এবং আমাদের কোর্সে এনরোলমেন্ট করার জন্য ভিডিও ডেসক্রিপশন ফলো করতে পারো, সেখানে ডিটেলস এবং পেমেন্ট লিঙ্ক দেওয়া আছে। এখন আমরা ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ থেকে এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখে নিই। নমস্কার বন্ধুরা, এমএইচ এডুকেশন ল্যাবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আগত ডাব্লিউবিসিএস পরীক্ষার কথা মাথায় রেখে এমএইচ এডুকেশন ল্যাব যে ইংলিশের মক টেস্টের যে একটি সিরিজ শুরু করেছিল, সেই মক টেস্ট সিরিজেরই আজকে আমি আপনাদের 26তম ক্লাসটি দেব। এর আগে আমি অলরেডি এই ইংলিশ মক টেস্টেরই 25টি ক্লাস আমি কিন্তু অলরেডি ভিডিও ক্লাস আপনাদের দিয়ে দিয়েছি এবং সেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অংশ আপনাদের সঙ্গে আমি ডিসকাস করেছি। আজকেও এই 26তম অংশে আমি আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো আগত ডাব্লিউবিসিএস নয়, যেই সব কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, যেসব পরীক্ষা অবজেক্টিভ ইংলিশ রয়েছে সেই পরীক্ষাগুলোর জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি আজকের এই 26তম ইংলিশের মক টেস্টের ক্লাসটি। বন্ধুরা, ডিরেকশন 1 2 3 দেখুন বলেছে, 1 2 3 বলেছে, দেখুন fill in with suitable prepositions। অর্থাৎ প্রতিটি পরীক্ষাতেই প্রিপোজিশন কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে এটি 3 থেকে 4টি কিন্তু এসেই যায়। তো প্রথম প্রিপোজিশনটি দেখুন, বলেছে দ্য সোলজার্স রিবেল্ড ড্যাশ দ্য কিং। এখানে যে অ্যান্সারটি হবে সেটা হবে এগেইনস্ট, AGAINST, এগেইনস্ট। অর্থাৎ বাংলাটা কি, সৈন্যরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। বোঝা গেল? তাহলে এগেইনস্ট এখানে মানে কি, বিরুদ্ধে। 2 নম্বরটিতে আসুন, বলেছে মাই রিলেশনস ড্যাশ প্রীতি আর গুড। এখানে যেটি হবে মাই রিলেশন উইথ প্রীতি আর গুড। প্রীতির সঙ্গে আমার রিলেশন বা আমার সম্পর্ক ভালো। বোঝা গেল? এখানে উইথ প্রিপোজিশন বসবে। পাবন স্টোরি ইজ ডিভয়েড। এখানে মনে রাখবেন ডিভয়েড এর পরে অফ প্রিপোজিশন বসে, ডিভয়েড অফ ট্রুথ। অর্থাৎ পবনের গল্পে সত্যের অভাব আছে। ডিভয়েড অফ মানে তাহলে কি হলো, অভাব থাকা। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা দেখুন, ডিরেকশন 4 to 6 বলছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম অর ফ্রেজ। বলেছে ফ্রম হ্যান্ড টু মাউথ, এটা একটা ইডিয়ম। ফ্রম হ্যান্ড টু মাউথ এর মানেটা কি? এর মানেটা হচ্ছে ফ্রম হ্যান্ড টু মাউথ মানে হচ্ছে মানে এটা যেটা দাঁড়াচ্ছে সঞ্চয় ছাড়া বেঁচে থাকা, অর্থাৎ টু সার্ভাইভ উইদাউট সেভিং। অর্থাৎ এখানে সি হবে ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল কি বললাম? তাহলে আপনাদের একটা সেন্টেন্স হয়তো দিয়ে দেবে, সেখানে যদি নিচে এরকম থাকবে ফ্রম হ্যান্ড টু মাউথ, অর্থাৎ এরকম নিচে আন্ডারলাইন করা থাকবে ফ্রম হ্যান্ড টু মাউথ, আপনাদের এই অপশনটি থাকবে। সরাসরি যেটি করবেন টু সার্ভাইভ মানে ফ্রম হ্যান্ড টু মাউথ এইভাবে মনে রাখবেন, ফ্রম হাত থেকে মুখে। মানেটা কি, হাত থেকে মানে সার্ভাইভ উইদাউট সেভিং, অর্থাৎ সঞ্চয় ছাড়া বেঁচে থাকা। বোঝা গেল কি বললাম? 5 নম্বরটিতে আসুন, বলেছে ইট ইজ বেটার টু হ্যাভ ওয়ান ফ্রেন্ড হু ইজ অ্যাজ ট্রু অ্যাজ স্টিল than to have 50 acquaintances who refuse to recognize you in your hour of need। বলছে 50 জন পরিচিতি যে আপনার প্রয়োজনের সময় আপনাকে চিনতে অস্বীকার করেছে, তার চেয়ে একজন অনুগত এবং নির্ভরযোগ্য এক বন্ধু থাকা ভালো। তাহলে এই অ্যাস্ট্রো অ্যাজ স্টিল মানেটা হচ্ছে অনুগত এবং নির্ভরযোগ্য। তার মানে অনুগত মানে লয়াল আর নির্ভরযোগ্য মানে ডিপেন্ডেবল। দেখি অপশনে আছে, হ্যাঁ, ইজ ভেরি লয়াল অ্যান্ড ডিপেন্ডেবল। তার মানে আপনাকে এই কি বলেছি, ইডিয়মস এর যে আমি ক্লাসগুলো নিই সেখানে আমি একটা কথাই আপনাদের বলেছিলাম যে এই ইডিয়মস গুলোকে মাথায় রাখতে হবে, তার বাংলাগুলো জেনে নিতে হবে। ব্যাস, আপনি এখান থেকে দেখুন যদি এটা ভুলেও যেতেন তাও অনুগত এবং নির্ভরযোগ্য আপনি জানবেন। ডিপেন্ডেবল, তাহলে ডিপেন্ডেবল কোথায় আছে সেটা হবে ইজ দ্য রাইট আনসার। পরবর্তী অংশ 6 নম্বরটিতে আসুন। বন্ধুরা 6 নম্বরটি দেখুন, বলেছে হি ফেসড দ্য মিউজিক ফর রিচিং হোম লেট। বাংলাটা হচ্ছে সে তিরস্কৃত হয়েছিল দেরিতে বাড়ি ঢোকার জন্য। তাহলে ফেস দ্য মিউজিক মানে কি, তিরস্কার বা তিরস্কৃত হওয়া।
বোঝা গেল? তাহলে তিরস্কৃত মানে কি? রেপ্রাইমেন্ট। তাহলে রেপ্রাইমেন্ট আছে, হ্যাঁ, ফেস্ট রেপ্রাইমেন্ট, অর্থাৎ সি হবে ইজ দ্য রাইট আনসার। যদি আপনাকে ফেস্ট দ্য মিউজিকও বলতে পারে, ফার্স্ট টেন্সে যদি ফেস্টটা দিয়েছে, আর যদি এমনি নর্মালি ফেস দ্য মিউজিকও দিতে পারে। যাই বলুক, ফেস দ্য মিউজিক বা ফেস্ট দ্য মিউজিক থাকলে আপনি যেটি করবেন এটিই থাকবে রেপ্রাইমেন্ট, তিরস্কার করা। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 7, 8, 9, 10 ওয়ান ওয়ার্ড আছে, দেখে নিন। ওয়ান ওয়ার্ড গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলছে প্রথমটা দেখুন, স্টাডি অফ কেভস, অর্থাৎ যারা কেভ নিয়ে স্টাডি করে তাকে কি বলে? মনে রাখবেন, তাকে বলে স্পিলিওলজি। স্পিলিওলজি, কেভ মানে কি? গুহা। স্পিলিওলজি, বোঝা গেল? বাকিগুলো দেখে নিন। স্পেসমোলজি মানে কি? আর্থকোয়েক, ভূমিকম্প নিয়ে যে রিলেটেড প্যাটার্ন নিয়ে যারা স্টাডি করে। টোপোলজি কি? জিওমেট্রিক অবজেক্ট, জিওমেট্রিক অবজেক্ট এই কথাটা দেবে নিয়ে যারা স্টাডি করে। নিউমিসম্যাটিক্স মানে কি? যারা কয়েন কালেক্টর, যারা কয়েন কালেক্টর। আর আরেকটি হয় পোস্টাল স্ট্যাম্প, আরেকটা হয় পোস্টাল স্ট্যাম্প, পোস্টাল স্ট্যাম্প কালেক্টর বা শুধু স্ট্যাম্প কালেক্টর। পোস্টাল স্ট্যাম্প বা স্ট্যাম্প কালেক্টরকে বলে ফিলাটেলিস্ট। ফিলাটেলিস্ট, এটা মনে রাখবেন, ফিলাটেলিস্ট। আচ্ছা, 8 নম্বরটি দেখে নিন। এ পার্সন এমপ্লয়েড টু ড্রাইভ এ প্রাইভেট অর হায়ার কার, অর্থাৎ একজন ব্যক্তি যে কিনা কোনো ব্যক্তিগত গাড়ি বা ভাড়া গাড়ি চালায়, তাকে কি বলে? মনে রাখবেন, তাকে বলা হচ্ছে সোফার। তাকে কি বলে? তাকে বলা হচ্ছে সোফার। বানানটা দেখে নিন, CHAUFFEUR, সোফার। আচ্ছা, বাকিগুলো দেখে নিন মানেগুলো। কম্পেয়ার মানে কি? কম্পেয়ার মানে হচ্ছে শিল্পী পরিচালক। মানে কি? মনে করুন এইটা কাকে বলে? মনে করুন অনেকে আছে জায়গায় হোস্ট হিসেবে কাজ করে। কিরকম? মনে করুন কোনো অনুষ্ঠান হচ্ছে, সেখানে একজন শিল্পী গান করতে আসছে বা নৃত্যশিল্পী যাই আসছে, তার সঙ্গে পরিচয় যে করিয়ে দিচ্ছে, সেই ধরনের একে বলেছে কম্পেয়ার। বোঝা গেল? কিউরেটর মানে কি? কিউরেটর মানে হচ্ছে যে তত্ত্বাবধায়ক, তত্ত্বাবধায়ক। কিউরেটর মানে হচ্ছে তত্ত্বাবধায়ক। আচ্ছা, তাহলে এখানে যেটা চেয়েছে সেটা হচ্ছে, যেটা উত্তর হবে সেটা হচ্ছে সোফার। 9 দেখে নিন। বলেছে এ পারফেক্ট এক্সাম্পল, এ পারফেক্ট এক্সাম্পল সেটাকে কি বলে? মনে রাখবেন, তাকে বলা হচ্ছে এপিটোম। এ পারফেক্ট এক্সাম্পল তাকে বলা হচ্ছে এপিটোম। আচ্ছা, 10 নম্বরটি দেখে নিন। 10 নম্বরটি বলছে ওয়ান হু ফাইন্ডস নাথিং গুড টু ইন এনিথিং। ওয়ান হু ফাইন্ডস নাথিং গুড ইন এনিথিং, এখানে 4টে অপশন দিয়েছে। বাংলাটা প্রথমে বলে দিই। বাংলাটা হচ্ছে যে কোনো যে কোনো কিছুর মধ্যেই ভালো, মানে যে কোনো কিছুর মধ্যেই ভালো কিছু দেখতে পায় না, অর্থাৎ একজন ব্যক্তি বা যে কারোর মধ্যেই বা কোনো কিছুর মধ্যেই ভালো জিনিসটা দেখতে পায় না, মানে সে সবসময় সে খারাপ দিকগুলো সে দেখে, ভালো জিনিস করছে সেগুলো দেখতে পায় না। সেই জিনিসটাকে যে বলেছে নাথিং গুড, মানে ভালো জিনিসগুলো দেখতে পায় না, সেগুলো তাকে বলা হচ্ছে, মনে রাখবেন, তাকে বলা হচ্ছে ক্রিটিক। ক্রিটিক, CRITIC। এবার বাকি যেগুলো আছে সেগুলো দেখে নিন। স্যাটিরিস্ট, স্যাটিরিস্ট মানে কি? বিদ্রূপ করে যে, বিদ্রূপ করে যে, তাকে বলে স্যাটিরিস্ট। আচ্ছা, সাইনিক মানে কি? সাইনিক মানে যে ত্রুটি খুঁজে বার করে, ত্রুটি খুঁজে বার করে। আর স্ল্যান্ডারার মানে কি? স্ল্যান্ডারার মানে হচ্ছে যে নিন্দা করে, যে নিন্দা করে। এখানে কি বলেছে দেখুন, এখানে কিন্তু দুটোর মধ্যে, ক্রিটিক আর সাইনিকের মধ্যে আপনাকে বুঝতে হবে। সাইনিক মানে কোনো ত্রুটি খুঁজে বেড়ায়, আর এইটা বলছে কি কোনো ভালো মন্দর দিক, মানে ভালো জিনিসগুলো দেখতে পায় না, মানে কোনো একটা দিক বোঝাচ্ছে। আর এটা বলছে কোনো ত্রুটি, কোনো ফল্ট। সাইনিকটা হচ্ছে ফল্টের সাথে যায়, আর ক্রিটিকটা কি? মানে ভালো কাজ করছে বা খারাপ কাজ করছে, সেই দিকগুলো, ভালো দিকগুলো দেখতে পাচ্ছে না, খারাপ দিকগুলো দেখছে সেইখানে। অর্থাৎ ক্রিটিকটা হচ্ছে দিক নির্দেশ করে, ভালো কাজ না খারাপ কাজ, এই দিকগুলো নির্দেশ করে। মানে তাহলে যে খারাপ শুধু তার, মানে যার মধ্যে কোনো, মানে যে কোনো কিছু ভালোই দেখতেই, মানে ভালো কাজগুলো কারো দেখতে পারে না, মানে দেখতে পারে না বলতে ইন দ্য সেন্স যে কোনো, আপনি মনে করুন কোনো ভালো কাজ করেছেন, আবার খারাপ কাজও করেছেন, সে সবসময় ভালো কাজটা যে করেছেন সেইটা দেখতে পারে না, সে সবসময় খারাপ জিনিসটা নিয়ে আপনার বলতে থাকে, তাহলে সেইটাকে বলা হচ্ছে ক্রিটিক। সেই জন্যই বলেছে ওয়ান হু ফাইন্ডস নাথিং গুড ইন এনিথিং, অর্থাৎ যে কিনা কোনো কিছুর মধ্যেই ভালো দেখতে পায় না, তাকে বলে ক্রিটিক। আর সাইনিক কি বললাম? কোনো ত্রুটি বা ফল্ট রিলেটেড কিছু হলে সেটা হলো সাইনিক। আর স্ল্যান্ডার হচ্ছে যে নিন্দা করে, আর স্যাটিরিস্ট হচ্ছে কি? যে বিদ্রূপ করে। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন।
বন্ধুরা ডিরেকশন 11 to 13 দেখুন বলেছে ফাইন্ড দ্য কারেক্ট নিয়ারেস্ট ইন মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। নিয়ারেস্ট ইন মিনিং মানে হচ্ছে আপনার সিনোনিমটি জানতে চেয়েছে। প্রথমে দেখুন আছে 11 নম্বরতে এলিউড। এলিউড মানে কি? এলিউড মানে হচ্ছে পালানো। এলিউড মানে হচ্ছে পালানো। তাহলে বা আরেকটিও হয় ব্যর্থ হওয়া। তাহলে এখানে দেখুন চারটে অপশন দিয়েছে। সেইজ, সেইজ মানে কি? সেইজ মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। সাপোর্ট মানে কি? সাপোর্ট করা, সাপোর্ট মানে সমর্থন। আচ্ছা, আরেকটা জিনিস কি? আরেকটা হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন মানে কি? প্রতিষ্ঠান। আর এসকেপ মানে কি? এসকেপ মানে হচ্ছে পালানো। তাহলে এখানে যেটি হবে এসকেপ। বোঝা গেল? 12 নম্বরটি দেখুন বলেছে এন্ডেভার। এন্ডেভার মানে কি? চেষ্টা করা। তাহলে কোনো কিছু চেষ্টা করা মানে কি? অ্যাটেম্প করা বা ট্রাই করা। এখানে ট্রাই নেই, তাহলে এখানে কি হবে? অ্যাটেম্পট, অর্থাৎ সি হবে ইজ দ্য রাইট আনসার। বাকি মানেগুলো যেটি আছে দেখে নিন। ফ্লাঙ্ক, এখানে ফ্লাঙ্ক মানে যেটি হয় সেটি হচ্ছে ব্যর্থ। এই মানেটা আপনার জানতে হবে, ফ্ল্যাঙ্ক। বাকিগুলো জানেন, ফেল মানে ব্যর্থ, তারপরে আপনার সাকসেস মানে সাফল্য, ফ্লাঙ্ক মানে হচ্ছে ব্যর্থ। বোঝা গেল? এক্সজস্ট, এক্সজস্ট মানে কি? এক্সজস্ট মানে হচ্ছে খালি করা। এক্সজস্ট মানে হচ্ছে খালি করা। বোঝা গেল? এখানে দেখুন চারটে অপশন দিয়েছে, টায়ার্ড, ড্রাই, ড্রেইন অ্যান্ড এনার্জি। এখানে কোনটা হবে? ড্রেইন করা মানে খালি করা। ড্রেইন করা মানে হচ্ছে খালি। আমরা বলি না কোনো কথা যে ড্রেইন করে মানে খালি করে দাও। আর টায়ার্ড মানে কি? ক্লান্ত, ড্রাই মানে শুষ্ক, আর এনার্জি মানে শক্তি। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা ডিরেকশন 14 to 16 দেখুন বলেছে ফাইন্ড দ্য কারেক্ট অপোজিট ইন মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড, অর্থাৎ অ্যান্টোনিম চেয়েছে। কি বলেছে? 14 নম্বরটি বলেছে রিয়েল হ্যাপিনেস ডাজ নট লাই ইন মেটেরিয়াল পজেশন, অর্থাৎ প্রকৃত সুখ বস্তুগত জিনিসে থাকে না। তাহলে মেটেরিয়াল মানে হচ্ছে বস্তুগত। এবার বাকি আমি দেখে নিই অপোজিট ইয়েগুলো কি কি দিয়েছে অপশনগুলো। ফিজিক্যাল মানে শারীরিক, এসেনশিয়াল মানে অপরিহার্য, স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক, আর ম্যানুয়াল মানে হচ্ছে হস্তসাধিত। তাহলে এখানে যেটা হবে বস্তুগত, অপোজিট হবে স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিক। বোঝা গেল? 15 নম্বরটিতে আসুন বলেছে আই ওয়াজ আপসেট বাই হিজ হস্টাইল অ্যাটিটিউড, অর্থাৎ আমি তার শত্রুতাপূর্ণ আচরণে মর্মাহত হয়েছিলাম। তাহলে হস্টাইল মানে কি? হস্টাইল মানে হচ্ছে আপনার শত্রু, শত্রুতা, শত্রুতা। হস্টাইল মানে হচ্ছে শত্রুতা বা শত্রুতাপূর্ণ, বা শত্রুতাপূর্ণ। তাহলে তার অপোজিট কি হবে? অবশ্যই ফ্রেন্ডলি হবে। বন্ধু শত্রু বলে সেরকম ফ্রেন্ডলি হবে। পজিটিভও হবে না, নেগেটিভও হবে না, ইনিমিক্যালও হবে না। আচ্ছা, ইনিমিক্যাল মানে হচ্ছে বিপরীত ভাবাপন্ন। ঠিক আছে, ইনিমিক্যাল মানেটি জেনে নিন, বিপরীত ভাবাপন্ন। আচ্ছা, 16 নম্বরটি দেখুন বলেছে হি স্পোকস ইন এ হুইসপার, সে ফিস ফিস করে বলছে। তাহলে এখানে ফিস ফিস করে বলা, হুইসপার মানে ফিস ফিস করে বলা, ফিস ফিস করে বলা। তাহলে তার অপোজিট কি হবে? শাউট, SHOUT, শাউটলি বলা। বোঝা গেল? আর রাম্বেল মানে কি? রাম্বেল মানে গুড়গুড় শব্দ, গুড়গুড় শব্দ। এগুলো কিন্তু আপনাকে জানতেই হবে, কারণ একটা থেকে অনেকগুলো একটা কোশ্চেন, একটা জানলেই হবে না, আপনাকে বাকি মানেগুলো জানতে হবে, কারণ কোনটা দেবে কোনো ঠিক নেই। মারমার, মারমার মানে কি? মারমার মানে হচ্ছে কলকল শব্দ, কলকল। আর রোয়ার মানে হচ্ছে গর্জন। এখানে যেটা হবে হুইসপার, তার অপোজিট হবে শাউট। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 17 নম্বরটি দেখুন বলেছে চুজ দ্য কারেক্ট প্রেফিক্স ফর দ্য রুট ওয়ার্ড ওয়ে। ওয়ে এর আগে আমাকে প্রিফিক্স বসাতে হবে। এবার কি বসালে মানে হবে? ডি ওয়ে হয় না, সুপার ওয়ে হয় না, মিস ওয়ে হয় না, কিন্তু মিড ওয়ে হয়। তাহলে এখানে বসবে বি ইজ দ্য রাইট আনসার। তো মিড ওয়ে মানে কি? মিড ওয়ে মানে হচ্ছে মাঝ রাস্তা, মিড ওয়ে মানে হচ্ছে মাঝ রাস্তা বা মাঝপথ, বা মাঝপথ, মাঝপথে বা মাঝপথ। বোঝা গেল? 18 নম্বরটি দেখুন আরেকটি প্রিফিক্স দিয়েছে, বলেছে কি চুজ দ্য কারেক্ট প্রিফিক্স ফর দ্য ওয়ার্ড ফেসিটেট। ফেসিটেটের আগে কি বসলে একটা নির্দিষ্ট মানে হবে? আউট হবে না, আউট ফেসিটেট হয় না, মিস ফেসিটেট হয় না, ডি ফেসিটেট হয় না, হয় মাল্টি ফেসিটেট, অর্থাৎ সি হবে ইজ দ্য রাইট আনসার। তাহলে এটা হবে কি? মাল্টি ফেসিটেট। মাল্টি ফেসিটেট মানে কি? মাল্টি ফেসিটেট মানে হচ্ছে বহুমুখী, বহুমুখী। আমি আপনাদের যেই প্রিফিক্স গুলো করিয়েছি আজ পর্যন্ত, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এগুলো কিন্তু যে কোনো পরীক্ষা আপনারা কিন্তু কমন পেয়ে যাবেন। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। আচ্ছা বন্ধুরা
19 নম্বরটি দেখুন বলেছে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স হুইচ ডাজ নট কন্টেইন অ্যাডভার্ব। কোনটা অ্যাডভার্ব নেই সেটা আপনাকে বলতে হবে। এবার অনেকে এই কোশ্চেনটি যেটি করবে, যেহেতু এখানে এই অর্ডারলি আছে এলওয়াই, অনেকে এই অপশনটিতেই রাইট করে, কিন্তু মনে রাখবেন এটি ভুল। আমি বলে দিচ্ছি কেন ভুল। প্রথমে দেখুন আছে হি ইজ অফেন লেট, এখানে অ্যাডভার্ব কোনটা? অফেন। অফেন মানে বাংলাটা কি? সে প্রায়শই দেরি করে, তাহলে অফেনটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, তাহলে এটা অ্যাডভার্ব আছে। বিতে চলে আসুন, ইট ইজ নট ইউজুয়ালি অ্যাজ কোল্ড অ্যাজ দিস ইন জুলাই। বলছে জুলাইতে সাধারণত এরকম ঠান্ডা থাকে না, তাহলে এখানে ইউজুয়ালিটা হচ্ছে অ্যাডভার্ব। বোঝা গেল? নেভার বাই হোয়াট ইউ ক্যানট এফোর্ড। বলছে কি? তুমি যেটা বহন করতে পারবে না সেটা কখনোই কিনো না। তুমি যেটা বহন করতে পারবে না সেটা তুমি কখনোই কিনো না, তাহলে এখানে নেভারটা হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু এখানে অ্যান অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট, সবাই এটাই করে, অ্যান অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট অফ দিস থিং, অ্যান অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট অফ থিংস উইল বি অ্যাপ্রিসিয়েটেড, মানে কি? ক্রমান্বয়ে সাজানো জিনিসের প্রশংসা করা হবে। তাহলে এখানে এই অর্ডারলি যেটা আছে সেটা কিন্তু এখানে অ্যাডভার্ব হিসেবে নেই, এখানে নাউন হিসেবে আছে। কেন? মনে রাখবেন নাউনের আগে সব সময় অ্যান কি? অ্যান তো আর্টিকেল, তাহলে এ অ্যান দি এগুলো কি নাউনের আগে বসে না? তাহলে দেখুন এখানে কি অ্যান বসেছে আর্টিকেল, তার মানে যখনই আর্টিকেল আগে বসেছে তারপরে এলওয়াই থাকুক যাই থাকুক, এখানে কিন্তু এটা অ্যাডভার্ব হবে না, এটা নাউন হিসেবে বসে। তাহলে এখানে যেটা আছে ডাজ নট কন্টেইন অ্যাডভার্ব, তাহলে ডি হবে ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 20 নম্বরটি দেখুন বলেছে সিলেক্ট দ্য প্লুরাল ফর্ম অফ কাফ। কাফ মানে কি? কাফ মানে হচ্ছে বাছুর। এবার এর প্লুরাল ফর্মটি করতে বলেছে। এই কাফটা কিন্তু সিঙ্গুলার ফর্ম, পরীক্ষার সময় এগুলো কিন্তু খুব দিতে পারে, সিঙ্গুলার প্লুরাল। তো এটা কিন্তু সিঙ্গুলার ফর্ম, এটা প্লুরাল ফর্ম করতে বলেছে। তাহলে কাফের প্লুরাল ফর্ম কি হবে? CALVES, মনে রাখবেন CALVES, কার্ভস। এটা হচ্ছে কাফের হচ্ছে প্লুরাল ফর্ম। বোঝা গেল? বন্ধুরা 21 নম্বরটি দেখুন আইডেন্টিফাই দ্য সেন্টেন্স, অর্থাৎ আইডেন্টিফাই। আমি বিগত ক্লাসে এই ধরনের আলোচনা আমি আপনাদের সঙ্গে করেছিলাম। আজকে এই ভিডিওটি আপনি আপনারা পজ করে এটা চিন্তা করুন, এটা কোন ধরনের সেন্টেন্স। দ্য কফি ইজ ভেরি হট সো আই ক্যানট ড্রিঙ্ক ইট। কি বলেছে? কফিটি খুবই গরম, সুতরাং আমি পান করতে পারিনি। এটা হচ্ছে বাংলাটা। তাহলে দেখুন দ্য কফি ইজ ভেরি হট, এই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই একটা পুরোটা একটা মানে বাক্য গঠন আছে, পুরোটাই একটা মানে আছে যে কফিটি গরম ছিল। তারপরে এটা এখন ভুলে যান। তারপরে দেখুন আই ক্যানট ড্রিঙ্ক ইট, মানে আমি পান করতে পারিনি, এটাও একটা কিন্তু মানে বোঝে। তাহলে দুটোই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই যে আই ক্যান, আমি পান করিনি, কফিটি গরম ছিল, আমি পান করতে পারিনি, তাহলে এটা পুরো এইটুকু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এইটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মাঝে কি সো কনজাংশন দিয়ে কি করা আছে? জয়নিং করা আছে। তাহলে এই ধরনের সেন্টেন্স, অর্থাৎ দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন জয়নিং করা থাকবে কনজাংশন দিয়ে, তখন সেটা হয় কম্পাউন্ড সেন্টেন্স। বোঝা গেল কি বললাম? আর কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ডিপেন্ডেন্ট বলে একটার উপর নির্ভরশীল থাকবে। বোঝা গেল? পরবর্তী অংশটিতে আসুন। বন্ধুরা 22 নম্বরটি দেখুন বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। মাই মাদার ইজ এ ওম্যান অফ ড্যাশ কোয়ালিটিস। বলেছে এখানে হিউম্যান মানে মানুষ বা মানব। হিউম্যানি হচ্ছে কি? হিউম্যানি মানে দয়ালু। হিউমিলিটি মানে কি? হিউমিলিটি মানে হচ্ছে নম্রতা। আর হিউম্যানিটি মানে মানবতা বা মানবিকতা। এখানে যেটি হবে মাই মাদার ইজ এ ওম্যান অফ হিউম্যান ইকুয়ালিটি, হিউম্যান ইকুয়ালিটিস, অর্থাৎ আমার মা একজন দয়ালু প্রকৃতির মানুষ। বোঝা গেল? 23 নম্বরটিতে আসুন। বলেছে দ্য পার্সেল ওয়াজ কেপ্ট ইন দ্য বাইক। এটা কোন অপশনটি হবে? এখানে অনেকগুলো ক্যারিয়ার দেওয়া আছে। একটা হচ্ছে ক্যারিয়ার, এই ক্যারিয়ার মানে হচ্ছে পেশা, যেটা ডবল ই থাকবে। বোঝা গেল? এইভাবে মনে রাখবেন, ডবল ই। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে চ্যারিয়ার মানে সতর্ক করা, আর এটার কোনো মানে হয় না।
আর যেটা পড়ে রয়েছে ক্যারিয়ার, এটা হবে অ্যান্সার, অর্থাৎ ক্যারিয়ার মানে হচ্ছে বাহক, ক্যারিয়ার। তাহলে বাইক হচ্ছে ক্যারিয়ার, অর্থাৎ CARRIER যদি হয় তাহলে হচ্ছে সেটা বাহক। বাহক মানে কি, সাইকেলের বাইকের যে ক্যারিয়ার থাকে মানে বহন করার জন্য যে জায়গাগুলো থাকে সেটাকে বলা হচ্ছে ক্যারিয়ার। সাইকেলের যেমন ক্যারিয়ার থাকে সেগুলো হচ্ছে আই, আর যেটা পেশার রিলেটেড সেটা হচ্ছে ডবল। বোঝা গেল, এখানে কোনো আই নেই, এইভাবে মনে রাখবেন। পরবর্তী অংশগুলিতে আসুন বন্ধুরা। 24 নম্বরটি দেখুন আর 25 নম্বরটি, ফাইন্ড দ্য এরর। বলেছে আই ফাউন্ড দ্য ট্রি হুজ অল লিভস আর পেল। বাংলাটা হচ্ছে যে আমি গাছটি খুঁজে পেয়েছিলাম যেটার পাতাগুলি বিবর্ণ হয়ে গিয়েছিল। এটা হচ্ছে বাংলাটা। এখানে ভুল কোনটা আছে? এখানে ভুল আছে হুজ। এখানে হুজ হবে না, এখানে হবে ইন হুইচ। বোঝা গেল? তাহলে এখানে হুজটি ভুল আছে, তার মানে বিটা হবে অ্যান্সার। তাহলে ইন হুইচ হবে কেন? জেনে নিন হুজ কোথায় বসে আর ইন হুইচ কোথায় বসে। হুজ বসে যে কোনো রেফার্স হিউম্যান বিং, যে কোনো হিউম্যান বিং যদি এখানে থাকতো তাহলে আমি এখানে হুজ যেটা ছিল সেটা ঠিক ছিল। কিন্তু হুজ ইন হুইচ কখন হবে? ইন হুইচটা তখনই বসবে আদার দেন হিউম্যান বিং। হিউম্যান বিং বাদে যারা আছে তাদের ক্ষেত্রে ইন হুইচ বসবে। আর হিউম্যান, এখানে যেহেতু ট্রি, হিউম্যান আমি কি বলেছি, রেফার্স হিউম্যান বিং যদি থাকে তাহলে হুজ, আর যদি রিফার হিউম্যান বিং না থাকে তাহলে ইন হুইচ। সেই জন্য এখানে হুজটি কেটে ট্রিজ হিউম্যান বিং নয়, তাহলে এখানে হুজটা কেটে ইন হুইচ হলো। বোঝা গেল? 25 নম্বরটিতে আসুন। বলেছে দ্য পুলিশ লিন্ড অন হিম টু মেক হিম স্পিক এ ট্রুথ। এখানে ভুল কোথায় আছে? এখানে ভুল আছে, যে বাংলাটা প্রথমে বলে দিই। বাংলা হচ্ছে পুলিশ তার দিকে ঝুঁকেছিল তাকে দিয়ে সত্য কথা বলানোর জন্য। এবার এখানে ভুল আছে এটি, এই যে এখানে এই আর্টিকেলটি হবে না, এখানে হবে স্পিক দ্য ট্রুথ। মনে রাখবেন কেন এখানে দা হলো। মনে রাখবেন সত্য সবসময় একটাই হয়, ইউনিক। সত্য হচ্ছে একটা ইউনিক, একটাই হয়। যেমন দ্য মাউন্ট এভারেস্ট, দ্য গঙ্গা, এটা যে একটাই গঙ্গা, গঙ্গা আর দ্বিতীয় নেই। তাহলে যেটা সত্য, সত্য কিন্তু একটাই হয়, সেই জন্য তার আগে দি হবে। আর মিথ্যা যদি এখানে দিত স্পিক এ লাই তাহলে এটা ঠিক ছিল। কারণ মনে রাখবেন স্পিক দ্য ট্রুথ হয়, ট্রুথের আগে, কোনো কিছু সত্যের আগে সবসময় দি প্রিপোজিশন, আর্টিকেল বসে। আর মিথ্যা যদি হতো তাহলে স্পিক এ লাই হতো। কোনো মিথ্যা যদি হয় তার আগে এ বসাতাম। এখানে যদি মিথ্যে থাকতো, যদি এখানে বলতো লাই, তাহলে আমি এটা যেটা ছিল ঠিক। কিন্তু যদি সত্য বলেছে, সত্য তো একটাই হয়, সেই জন্য এখানে দি ট্রুথ হবে, দি ট্রুথ হবে। আর মিথ্যা অনেক হতে পারে, মিথ্যা অনেক হতে পারে, সেই জন্য এ লাই হবে মিথ্যার আগে। বোঝা গেল? যদি এখানে লাই ওয়ার্ডটি থাকতো তাহলে তার আগে এ হতো, আর যদি ট্রুথ দেয় তার আগে দি এই আর্টিকেলটি নিয়ে আসবেন। বোঝা গেল বন্ধুরা? আজকে এই 25টি থাকলো। পরবর্তী ক্লাসে আমি আরো 25টি কোশ্চেন নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।